আমি দেবলীনা দিদি গত বেশ কিছুদিন ধরে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে চলছে এবং হ্যাঁ, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। যেটা প্রথম প্রশ্ন যে দেবলীনা দিদি ছিল, কেউ জানতাম না, আর কোথা থেকে এলো এত বড় দিদি। হ্যাঁ, ফোন করেও বলা হচ্ছে এত বড় দিদি কোথা থেকে এলো। আমি এক সময় আর কি মেরে বলছি যে অ্যাডপ্ট করেছে, বাট এবার কি আমাকে সেটাও প্রমাণ করতে হবে যে ডিএনএ টেস্ট করে বা আমার বাবার মানে আমাদের বার্থ সার্টিফিকেট দিয়ে যে আমি ওর দিদি, তো সেটা তো হয় না। তো আমি আজকে লাইভে আসার কারণটা হচ্ছে যে দেবলীনা একটু ভালো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা চলছে, যে নোংরামিটা চলছে, গুটি কয়েক মানুষ যে ধরনের নোংরামি চালাচ্ছে, সেটা দেখে আমার বোন আরও অসুস্থ হয়ে পড়ছে। এবং আমি তো ভয় পাচ্ছি আমার বোন আবারও কিছু করে না বসে। তো আমি যার জন্য এই লাইভটা আজকে করছি। অনেক কিছু জিনিস আমার চোখে পড়েছে এবং সেটা আমার মনে হয় বলা দরকার। প্রথম কথা, আমি ওর নিজের দিদি। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রবলেম থাকে, কর্মসূত্রে হোক, পার্সোনাল প্রবলেমের জন্য হোক। আমি হয়তো দূরে থাকি, কিন্তু আমাকে হয়তো অনেকে আগে বেশ কিছু ভিডিওতে ওর সাথে দেখেছো বা ওর বিয়ের সময় দেখেছো। আমার বোনের যদি কোনো সমস্যা হয় বা ভাইয়ের যদি কোনো সমস্যা হয় বা বাবারও যদি কোনো সমস্যা হয়, আমি তখন পাশে এসে দাঁড়াই ডেফিনেটলি। আর ওর সাথে আমার খুব মানে বোনের সাথে আমার সম্পর্কটা ছোটোর থেকেই খুব বন্ডিংটা ভালো। তো ওর কিছু হয়ে গেলে তখন লোকে খারাপ বলুক ভালো বলুক, ফুটেজ নেওয়ার জন্য হোক বলুক, আমি তখন সত্যিই ওর দিদি মতন হয়েই দাঁড়াই, মানে দিদির পাশেই, মানে দিদি হয়েই পাশে দাঁড়াই। তো বক্তব্যটা হচ্ছে, আজকে লাইভে আসার কারণটা আমার সেটা হচ্ছে, আমি বেশ কিছু জিনিস চোখে পড়লো। শুভম মণ্ডল বলে সম্ভবত উনি একটি পোস্ট করেছেন আমার বোনকে নিয়ে। সেটা হচ্ছে যে, প্রথম কথা, যারা সোশ্যাল মিডিয়ায় আছে, শুভম মণ্ডল সোশ্যাল মিডিয়া যারা করে, যারা লাইভ করে, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের সংসার হয় না, তারা সংসার করতে পারে না, এদের সাথে সংসার করা যায় না। এবং এদের কি ঘুমের ওষুধ খেয়ে কেন মরতে গেলে ঘুমের ওষুধ কেউ মরে না। লরির তলায় যাও, ট্রেনের তলায় যাও, বাসের তলায় যাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে। তো আমার প্রথম বক্তব্য, আপনি কি নিজে সাইকিয়াট্রিস্ট পেশেন্ট? যে একজন মানুষকে আপনি আত্মহত্যার পথ বেছে নেওয়ার জন্য কোন পথটা ভালো সেটা বলে দিচ্ছেন। একটা মেয়ে যে খুব স্ট্রেসড, যে 1 বছর ধরে ভাবছে যে আমি কি করব, বিয়ের পর থেকে যে দেখছে অশান্তি, প্রবলেম, এটা সাংসারিক অশান্তি সোশ্যাল মিডিয়াতে আনা নয়, এটা অনেক কষ্টেও করেছে। ও যেদিনকে লাস্ট ওর লাইফটা করেছিল, সেই লাইভে ও যখন কথাগুলো বলছিল যে আমি ভালো নেই, আমরা যারা খুব কাছের মানুষ রয়েছি, যারা ওর খুব ক্লোজ ফ্রেন্ডস, যারা ওর মানে সব সময়কার সঙ্গী, বন্ধু, কাজের মানে কালিগস, তারা প্রত্যেকে জানে যে ও কিভাবে সাফার করছে, কতটা অ্যাডজাস্ট করছে, কি করছে। তো আমি শুভম মণ্ডল ওনাকে আমি বলবো যে একটু নিজে ডাক্তার একটু দেখান। আমার মনে হয় আপনার বাড়ির মেয়ে যদি হতো, আপনার যদি বোন হতো, আমি মনে হয় আপনি বলতে পারতেন না কথাগুলো। সেকেন্ড জিনিস আসি, প্রচুর রেজিস্ট্রি নিয়ে কথা উঠেছে। আমরা বলেছি যে রেজিস্ট্রি হয়নি, তো সেটা নিয়ে কথা উঠেছে। কিরণ মান্না একটি পোস্ট করেছেন ওর রেজিস্ট্রির দিনের, আশীর্বাদের দিনের ছবি বের করে। তাহলে এটা কি হয়েছিল?
আমি বলছি এবারে ওটা কি হয়েছিল। ওটা অ্যাকচুয়ালি ছিল প্রথমত ওটা প্রবাহদের বাড়ি থেকে বলা হয়েছিল রেজিস্ট্রি হচ্ছে, এবং ওই ঘটনাটিতে আমি উপস্থিত ছিলাম না। কেন উপস্থিত ছিলাম না? ওই ঘটনাটিতে সায়ক ছিল, নীল ছিল, 2-3 জন আমাদের তরফ থেকে ছিল। আমি যাইনি, আমার পরিবার যায়নি, এবং ওদের পরিবারকে দেখানোর জন্যই ছিল একটা আশীর্বাদের অনুষ্ঠান। ওটা রেজিস্ট্রির অনুষ্ঠান ছিল না, রেজিস্ট্রি বলা হয়েছিল, কিন্তু ওটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন করা হয়েছিল। ওটা যে সাইন করছে ওটা অ্যাপ্লিকেশন পেপার। এবং তার পরবর্তীকালে যখন কনফার্ম রেজিস্ট্রিটা হবে, ওই রেজিস্ট্রির সময় দিয়েছে, কিন্তু তারপরেও রেজিস্ট্রিটা হয়নি। কেননা প্রবাহর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। এবং আমি যখন মানে বলেছিলাম মানে আচ্ছা, তারপরেও আমার বোন ভাই প্রত্যেকে বলেছে আমরা রেজিস্ট্রার ডাকছি রেজিস্ট্রি করার জন্য। তখন তারা তখনও করেনি, প্রবাহ করেনি, কারণ প্রবাহ বলেছিল ওর মা নাকি বারণ করেছে রেজিস্ট্রি করতে। আচ্ছা, তারপরেও আগস্ট মাসে একটি সমস্যা হয়, যেই সময় ওর বাড়ি থেকে আমার বোনকে বের করে দেওয়া হয়। তখন যখন আমি রেজিস্ট্রির কথা জিজ্ঞাসা করি, ওর বাবা পরিষ্কার বলে দিল আমাকে, আমি জানতাম তো এইরকম কিছু হবে, আমি সেই কারণে রেজিস্ট্রি হতে দিইনি, আর আমার রেজিস্ট্রি করাবো না। তো আমি রিকোয়েস্ট করব, যারা এই রেজিস্ট্রিটা নিয়ে কথা তুলছো, রেজিস্ট্রি হয়েছে কি হয়নি, তোমাদের কাছে উকিল চেনা জানা রয়েছে, বা তোমরা যদি তোমাদের চেনা জানা থাকে একটু দেখো না, রেজিস্ট্রি পেপারটা যদি একটু বের করে দিতে পারো। নিশ্চয়ই পারবে তোমরা, আমি রিকোয়েস্ট করলাম। যদি রেজিস্ট্রি পেপার বের করে দিতে পারো তাহলে আমরা খুব খুশি হব, আমরাও জানতে পারবো রেজিস্ট্রিটা হয়েছে। আচ্ছা, এবারে আসি 78টা পিল পেলো কোথা থেকে। আমার বোনের বহুদিন আগে, মানে অনেকটা সময় আগে, একটু ঘুমের প্রবলেম হচ্ছিল। ডাক্তার একটা লাইট স্লিপিং পিলস দিয়েছিল। তো সেই প্রেসক্রিপশনটা আমার বোন খুঁজে বের করেছিল তার সংসার জীবন চলাকালীন, এবং সেখান থেকে ও এই জমিয়ে 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 এতগুলো মানে পিলও জমিয়েছে, এবং খুব লাইট ডোজের বলে এতগুলো খেতে হয়েছে, এবং খেয়ে ওর সেরকম কিছু ঘটনা ঘটে যায়নি। এবং আমরা গ্রেটফুল যে সেরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওর মানসিক অবস্থা এতটাই খারাপ, ওকে এখন না ও কোনো মানুষের সাথে কথা বলতে চাইছে, না আমরা ফেস করাতে চাইছি, কারণ ও কথা বলার মতন পজিশনে নেই। ওর মেন্টাল স্ট্রেস রয়েছে, ও মেন্টাল ট্রমায় রয়েছে, সেই ট্রমা থেকেও বেরোতে পারেনি, এবং এই মুহূর্তে পারবে বলে মনেও হয় না। যারা যারা লিখছেন পাবলিসিটি স্টান্ট, প্রবাহর অ্যালিমানির জন্য আমার বোন বিয়ে করেছে, প্রবাহর থেকে অ্যালিমানি নেওয়ার জন্য আমার বোন বিয়ে করেছে। পাইলটকে একটা মাচা সিঙ্গার, এইসব কথা আমি দেখেছি, একটা মাচা সিঙ্গার। দেবলীনা নন্দী প্রথম কথা শুধু মাচা সিঙ্গার নয়, মাচা আজকাল দেবও করে। তাহলে কি দেবকে বলবো আমার মাচা অভিনেতা? বলতে বাধ্য হলাম আমি। মাচা প্রসেন বুম্বাদাও করছে, তাহলে কি বুম্বাদাও মাচা অভিনেতা? আমি বুম্বাদার লেভেলে যাচ্ছি না, আমার বোন বুম্বাদার লেভেলের নয়। যদি কিছু উদ্ধত্ত করে থাকি দাদাকে বলবো ক্ষমা করো আমাকে, আমিও ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। আমার বোন মাচা সিঙ্গার, আমার বোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওর যাবতীয় খুঁটি নাটি ও সব কিছু ভিডিওতে দেখায়। হ্যাঁ দেখায়, যারা ওকে ভালোবাসে তারা দেখে। ও অনেক পজিটিভিটি সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, এবার ও অনেক পজিটিভিটি সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর জন্য মানে চেষ্টা করে, কখনো নেগেটিভিটি কিছু দেখাতে চায়নি। আমরা ওকে প্রথম থেকে বলেছিলাম যে ওদের
মনুষ্যত্বটা দেখা, ওদের আসলিয়াতটা দেখা লোকের সামনে আন। কিন্তু ও কোনোদিন আনতে চায়নি, ও কোনোদিন কাউকে জানাতেও চায়নি যে ওদের ব্যবহার কি ওর জন্য। যখন পুজোর 2 মাস আগে আগস্ট মাসে ওকে বাড়ি থেকে বের করা হলো, এবার কারণটা আমি জানি না অন্য মানুষগুলো শুনে কি বলবে। আমি দিদি হয়ে তবে জিনিসটা ওর শ্বশুরের মুখ থেকে নিতে পারিনি, আমি সেটার উত্তর দিয়েছিলাম এবং আমার কাছে সেই ভিডিও ফুটেজ রয়েছে। কারণ আমরা জানতাম ওখানে সেদিনকে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, যার জন্য আমার মোবাইল অন করে এবং আমার বোনের মোবাইল দুজনেরই ভিডিও অন করে আমরা ঢুকেছিলাম। ওই পুরো ফুটেজ যা কথোপকথন হয়েছিল ওই ফুটেজ আমাদের কাছে আছে, আমরা দেখাতে পারবো। আমার বোন সিঙ্গার, আমার বোন শো করতে যায়, আমার বোনের কত সময় লাগে বিয়ের আগেও প্রবাহর ফ্যামিলির লোকেরা জানতো, এবং তারপরেও তারা না তোমার মেয়ের সাথে আমি ওকে মেয়ের মতন করে রাখবো, ও আমার মেয়ের মতন করে 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 বিয়ে দিয়েছে। তারপর যখন বিয়ে হয়েছে, প্রবাহ বিয়ের 1 মাসও হয়নি দিল্লি চলে গেছিল 1 মাসের জন্য। 1 মাস আমার বোন একা ছিল মানে বাপের বাড়িতে ছিল, বা ও স্টুডেন্টকে নিয়ে, না বাপের বাড়িতে ছিল না, স্টুডেন্টকে নিয়ে ওর ফ্ল্যাটে ছিল। এবং বাপের বাড়িতে তখন খুব কম, ও বাপের বাড়িতে যায় খুব কমও থাকে। বিয়ের পর থেকে ও নিউ টাউনের বাড়িতেই বেশি থাকতো, ও বাপের বাড়িতেও থাকতো না, মানে খুব কম, মানে 1 দিন 2 দিন হয়তো জাস্ট আর কি থাকতো, আর ক্লাসের দিনকে যেত, তাও থাকতো না। শনিবার করেও চন্দননগর যেত, প্রবাহদের বাড়িতে যেত, প্রথমে ক্লাস করাতো, ওখানে সমস্যা হচ্ছিল দেখে তখন ওর এক অন্য স্টুডেন্টের বাড়িতে কথা হয়, সেখানে ক্লাস শুরু করে। তারপরে ও বাড়িতে ফিরতো না, মানে পরের দিন রবিবার দিনও নিজের বাড়িতে ক্লাস করাতো, কিন্তু ও চন্দননগর থেকে কিন্তু নিউ টাউনেই ফিরতো। কেন না, ও চাইতো যে এটুকুনি সময় আমি প্রবাহর সাথে কাটাতে পারি, সেটাই আমার কাছে প্রেশাস। তো নতুন বিয়েতে সবারই একটা এক্সপেকটেশনস থাকে, তো করতো শো করে, যখনই যত দেরি হোক তাড়াতাড়ি হোক ও সবসময় বাড়িতে তাড়াতাড়ি ফিরতো, এবং ফিরেও প্রবাহর সাথে সময় কাটানোর চেষ্টা করত। তো আগস্ট মাসে ওর প্রবাহর বাবা মা এসে 2-3 দিন মানে থাকবো বলে দিন 15 মতন ছিলেন। এবার আপনারা যারা এই ফিল্ডে রয়েছেন, মানে যারা সিঙ্গার রয়েছেন বা ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা যেখানেই কাজ করেন, যারা ওয়ার্কিং ওম্যান বা ওয়ার্কিং ম্যান, যারা ওয়ার্কিং, তারা জানেন যে কাজ কখনো শিডিউল করা যায় না, সব কাজ শিডিউল করা সম্ভব নয়। আমার বোন বেশ কিছু প্রোডাক্টের মানে প্রমোশন করে, সেটা সবাই জানে। বেশ কিছু প্রমোশনসও করে, ওর শোজ থাকে, ওর শুট থাকে, ওর রেকর্ডিং থাকে, অনেক কিছু ব্যাপার থাকে ওর। তো সেই সমস্ত কিছু সামলে ওর শ্বশুর মশাইকে সাপোর্ট করার বা শ্বশুর শাশুড়িকে সময় দেওয়ার চেষ্টা করে, এবং হাজবেন্ডকেও সময় দেয়। ওর বাড়িতে কোনো কাজ, তখন রান্নার লোক ছিল না, ও সবসময় প্রবাহকে বলেছিল একটা রান্নার লোক রাখো, আমি খুব অসুবিধা হয় আমার বাইরে কাজ করে এত বাড়িতে রান্না করা সময় মতন হয়ে ওঠে না, এটা আমরা যারা বাইরে কাজ করি আমরা জানি। তো প্রবাহকে বলা হয়েছিল, কিন্তু ওর বাড়িতে কোনো কাজের লোক ছিল না, ওর বাড়িতে শুধু ঘর মোছা বাসন মাজার মতন একজনই ছিল। বাদ বাকি প্রবাহর আন্ডারগার্মেন্টস ধোয়া থেকে শুরু করে প্রবাহর ফ্লাইটের মানে ক্যাপ্টেনের জামা কাপড় কাচা, ইস্ত্রি করা, সমস্ত কিছু সংসারের যাবতীয় কাজ, ঘর গোছানো, রান্না করা, সমস্ত কিছু আমার বোন করতো। কারণ ও সংসারকে ভালোবাসতো, ও প্রবাহকে ভালোবাসতো। হ্যাঁ, তো আমি ওকে বারবার বলেছিলাম যে হ্যাঁ ভালো কথা, ও সংসার করছে, সংসার ভালোবাসে, বাচ্চা চায়, ও সংসার মানে প্রবাহের সাথে সংসার করতে চায়, এখনো করতে চায়। তো আগস্ট মাসে যখন ওর বাবা ডেকে পাঠায় বাড়ির লোকেদেরকে, আমরা গেলাম। ওর বাবা বলল আমার ছেলে বাড়িতে একা বসে রয়েছে, আপনার মেয়ে এত রাত আসছে না, দেরি করে আসছে, অমুক তমুক। তার আগের দিনকে একটি অনুষ্ঠান ছিল, মানে একটা ওর ছিল, রেকর্ডিং ছিল, ও রেকর্ডিংয়ে গেছিল, এবং ও যখন ওই রেকর্ডিং থেকে ফেরে বাড়িতে 11টার সময়,
একটা প্রমোশন ছেড়ে বাড়িতে ফেরে ওকে ওর শ্বশুরমশাই, ওর শাশুড়ি বলেছিল এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়, যখন তখন এখানে ঢোকা যায় না। তো ও শ্বশুর বলেছিল এই কথাটা, এটা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়, তো যখন তখন এখানে ঢোকা যায় না। যেখানে তারা কিন্তু জানতো যে ওর টাইমের কি ব্যাপার, এবং নিউ টাউনের ফ্ল্যাটটা তো প্রবাহ আরও থাকতো, এটা প্রবাহ রেন্টেড ফ্ল্যাট। তো পরের দিনকে শ্বশুর ডেকে পাঠান আমাদেরকে, যখন তখন আসছে, ওদের অসুবিধা হচ্ছে, তো আমরা যাই। তখন ওর শ্বশুরমশাই বলে শুধু শোয়ার জন্য এই বাড়িতে আসার দরকার নেই, ওর যখন কাজ আছে ওই বাড়িতে গিয়ে থাক। আমি তখন ওনাকে বলেছিলাম আপনি তো শ্বশুরমশাই, আপনারও তো বিয়ে হয়েছিল, তো আপনি এটা কি কথা বলছেন যে শুধু শোয়ার জন্য, এটা কি ধরনের কথা? আমার কাছে ফুটে যাচ্ছে। আলাম আপনি জানেন না যেটুকুনি সময় ওরা একসাথে কাটাচ্ছে সেটুকুনি সময় তো পাচ্ছে, এটা আপনি কি বলছেন? না না, কোনো প্রয়োজন নেই, আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি তখন প্রবাহকে জিজ্ঞাসা করেছিলাম প্রবাহ তোমার মতামত কি? প্রবাহ আমার মুখের ওপরে বললো আই ওয়ান্ট পিস বলে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লো, সে আর বেরোয়নি। আমার বোন ওর পরের 2-3 দিন, আচ্ছা ওর শাশুড়ি বলল এখন ওরা সেপারেশনে থাক, কোনো প্রয়োজন নেই এখন একসাথে থাকার। ভালো কথা, আমার বোনকে আমরা নিয়ে আসলাম বাড়িতে। ওর পরের 2-3 দিন শ্যুট ছিল, শো ছিল, কাজবাজ ছিল, বোন বাড়িতে এলো। পরের দিন ওর শাশুড়ি ফোন করে আমার ভাইকে বলল তো দিদির সব জিনিসপত্রগুলো নিয়ে যা, এই ফ্ল্যাটে এখন থেকে আমরা থাকবো, ওর এখানে কোনো জায়গা নেই, ও যা যা কিনেছে, যা যা জিনিসপত্র করেছে সব নিয়ে যা। কারণ ওই ফ্ল্যাটে প্রবাহ যখন রেন্টে থাকতো শুধু দুটো ছিল, শুধু দুটো খাট ছিল, দুটো আলমারি ছিল, আদারওয়াইজ কিছু ছিল না। তো আমার বোন সমস্ত কোণা, মানে প্রত্যেকটা কোণার থেকে কোণা সাজিয়েছে, সে সংসার করবে বলে ওখানে তার নিজের মনের মতন করে সাজিয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকটা কোণা এসে একটা, মানে সে আরবান ক্লাবকে দেখে ফ্ল্যাট পরিষ্কার করা হোক, একটা ব্যালকনিতে গাছ লাগানো হোক, ফ্রেম লাগানো হোক, বাড়ির পর্দা হোক, টাইম টু টাইম সব কিছু আমার বোন করেছে। প্রবাহ একটা পয়সাও দেয়নি, আমার বোন চাইও নি। আপনারা বলছেন পাইলট বলে বিয়ে করেছে, আপনারা বলছেন টাকা দেখে বিয়ে করেছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কাউকে অসম্মান করে বলছি না, প্রবাহ যা রোজগার করে আমার বোন তার 3 গুণ রোজগার করে। প্রবাহ চলে আমার বোনের পয়সায়, প্রবাহ খায় আমার বোনের পয়সায়। প্রবাহ হয়তো মাসে 9 মাসে 6 মাসে একদিন বাজার করে বাড়িতে, ইলেকট্রিসিটি বিলটা হয়তো খুব জোর দেয়, রেন্টটাও আমার অনেক সময় আমার বোন দেয়, সেটাও প্রবাহ দিতে চায় না। এবং মোটামুটি 1 মাস অন্তর অন্তর বা প্রত্যেক মাসে মাসেই প্রবাহর ডিমান্ড থাকে, আমার এই চাই, আমার ওই চাই। যারা ওকে ফলো করেন নিশ্চয়ই দেখেছেন যে 31শে ডিসেম্বরেও আমার বোন ওকে ওর ডিমান্ড পূরণ করে দিয়েছে। ওর একটা ট্রলি দরকার ছিল, আমার বোন 19,000 টাকা দিয়ে একটা স্যামসোনাইটের ট্রলি কিনে দিয়েছে, এবং সেটা ছোট হয়েছিল বলে ওর খুব রাগ হয়েছিল, এটা ছোট, এটা তো আমার হবে না। পরের দিনকে আমি নিজে গেছিলাম বোনের সাথে স্যামসোনাইটের শোরুমে, সেখানে গিয়ে আমি ওটা চেঞ্জ করাই, রিপ্লেস করাই, বড় সাইজ কেনা হয়। এবং আরেকটি 24,000 টাকার বেল্ট দেওয়া হয়েছিল ওকে গিফট, কারণ ওর ডিমান্ড ছিল। উনি 60,000 টাকার নিচে পারফিউম ইউজ করেন না, আমার বোন কিনে দেন। হ্যাঁ, তো এরকম প্রচুর রয়েছে। আচ্ছা, প্রবাহর সাথে সেদিনকে যে ঘটনা ঘটেছিল আমি এটাও আপনাদের সামনে আনতে চাই। আমার বোন কাকুতি মিনতি করছিল, আমি তোমাকে মিস করছি, 1 জানুয়ারি তুমি আমার সাথে ছিলে না, আমি তোমাকে খুব মিস করছি, হ্যাঁ, কিন্তু প্লিজ তুমি ইয়ে করো। কথা ছিল, আমার বোন যখন বললো একটু তো লজ্জা করো, তার শেষ কথা ছিল যে কি করবে এখন, মদ খাবে, মরার ভান করবে, সুইসাইড করবে, ভয় দেখাবে, করো গিয়ে। সবকিছু শেখানো কারোর। প্রথম কথা কেউ ওকে শিখিয়ে দেয় না, মেন্টাল ডিসব্যালেন্সটা না এমনি এমনি হয় না। আজকে ও যে হসপিটালে ভর্তি, সেই ডাক্তারের সাথে সকালেও আমার কথা হয়েছে। রাত্রিবেলা 12টার সময় ডাক্তার নিজে ছুটে এসেছেন দেখতে যে ওর মেন্টাল কন্ডিশন কি।
আমাকে পার্সোনালি ডেকে বললেন, শোন, ওর যা মেন্টাল কন্ডিশন, ও আবার ট্রাই করবে। যদি ট্রাই করে ওকে নর্মালি রাখা যাবে না, ওর সেফটিটা আমাদের কাছে আগে। তাহলে ওকে শিফট করাতে হবে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টে, কারণ ও এখনো বলে যাচ্ছে, এখনো বলে যাচ্ছে। আর ও কালকে রাত্রে আমি ওকে কিভাবে সামলেছি মানে আমি জানি না, কান্নাকাটি করছে, প্রভাবকে ফোন করো। আমি একটা ফোন করি গো, তুমি একটা ফোন করো, আমি একটা গলা শুনি। সে মেয়েটা এখনো ওর সাথে সংসার করতে চাইছে, ভালোবাসতে চাইছে। আর ওর পরিবারের লোকেরা কাদা ছেটাচ্ছে যে আমার বোন ওদের টাকা দেখে গেছে, ওরা বিশাল পয়সাওয়ালা তাই গেছে। হ্যাঁ, ওদের পয়সা আছে, কিসের জন্য জানেন? এই কেসটা যাতে কমপ্লেন না নেওয়া হয়, যাতে কিছু না নেওয়া হয়, ওরা পয়সা খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায়। এ খবর আমার কাছে আছে, আমি বলতে বাধ্য হচ্ছি। ওরা যেগুলো করছে একটা মানুষ কখনো করতে পারে না। এবং আমার বোন এখনো পাগলের মতন কেঁদে যাচ্ছে। কালকে রাত্রে আমাকে বলছে, দিদি ভাই একটা ফোন করো না, একটা ফোন করো, আমি একটু শুধু গলা শুনবো, আর কিছু বলবো না। হসপিটাল থেকে ফোন করা যায় না, হসপিটালের মানে ইনবিল্ট যে ফোনগুলো থাকে সেই ফোন থেকে, রুমের ফোন থেকে বলছে এইখান থেকে ফোন যাবে। আয়াকে জিজ্ঞাসা করছে এখান থেকে ফোন যাবে, আয়া বলছে না, শুধু ডেস্কে ফোন যায়। ওর যে মেন্টাল কন্ডিশন, প্লিজ আমি সবার কাছে হাত জোর করে বলবো, হ্যাঁ আমি জানি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাজ আ সেলিব্রিটি, একটা সিঙ্গার, এত বড়, ওর সব কিছু পাবলিকালি সবাই জানে, সবাই কিছু জানতে পারে, মিডিয়া থেকে কভারে করছে। আমরাও মিডিয়াকে অনেক কিছু বলেছি, যেটুকুনি বলা সম্ভব, কিন্তু অনেক কিছুই বলা সম্ভব নয়। ডক্টর এসেছিলেন রাত্রিবেলা, প্রত্যেকের একটাই বক্তব্য, শি ইজ নট ওয়েল, শি ইজ নট ওয়েল। ও অনেক মেন্টাল ট্রমায় রয়েছে বহুদিন ধরে, অনেক দিন ধরে ও প্ল্যান করছে এবং এখনো ও প্ল্যান করে যাচ্ছে আমি নিজেকে কি করে শেষ করে দেব। কালকে রাত্রে আমাকে বলছে, দিদিভাই সব থেকে সোজা কিভাবে মরা যায় গো। আমি ওকে হতে দেখেছি, নিজের কোলে পিঠে করে বড় করেছি। এসব কথা আমি নিতে পারছি না, কারণ আমি নিজে ফাইট করে বড় হওয়া মানুষ, তো আমি নিজে প্রচুর ফাইট করেছি, এখনো করি লাইফে। আমি ফাইটে বিলিভ করি, আমি মরে যাওয়াতে বিলিভ করি না। ওকে পজিটিভ করার চেষ্টা করছি, আপনারাও পজিটিভ করুন, কোনো রকম কোনো নেগেটিভিটি ছড়াবেন না প্লিজ এখানে। আচ্ছা, বীরজিৎ বলে একজন আছে, সে ও হয়তো ওর সাথে কাজ করেছে আমি যত শুনলাম, বাট সেও ওর সম্পর্কে একটা কথা বলেছে দেখলাম আমি, সেটাই হ্যাঁ। আচ্ছা, আকাশ বৈদ্য অনেক কথা বলেছো তুমি, মানে যারা যারা ওর সম্পর্কে বলছো, যারা চিনে জেনে বলছো, অনেকে বলছো চিনে, যারা চেনো তারা তো বলছো, যারা চেনো না তারা বলছো না, তারাও না মানে না জেনে শুনে বলছো। আমার মনে হয় আমার বোনকে যারা চেনে সারা বলবে না। ও মানে গাড়িতে শাড়ি কিনে নিয়ে ঘোরে, রাস্তায় যে ওই মাসিগুলো থাকে, ওই ট্রাফিক গার্ড থাকে, বয়স্ক মানুষ, ট্রাফিকে যে মাসিরা থাকে, বয়স্ক যে মানে দিদারা থাকে রাস্তায়, শীতে কষ্ট পাচ্ছে, তাদেরকে কম্বল, শাড়ি আমার কোন সবসময় এমনিই দিতে থাকে। তো মানে আপনাদের কিছু কিছু পোস্ট দেখলে না আমি কি স্কুবি দ্য প্রাউড সামথিং কিছু একটা, তো ঘটনাটা হচ্ছে যে
আমি বুঝতে পারি না যে তারপরেও কি করে, মানে যারা চেনে তারা কি করে বলছে, বা যারা না চেনে তারা কি করে বলছে। না জেনে কাউকে কিছু বলা উচিত নয়। আমি বারবার বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা কিছু বলবেন না, মানে এরকম কিছু নেগেটিভ কিছু বলবেন না যেটাতে আমার বোনের আবার স্ট্রেস হয়। ও কিছু সেরকমই ঘটিয়ে ফেলে যেরকম আপনারা প্ররোচনা দিচ্ছেন, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, অনেকে কমেন্ট করেছে বা পোস্ট করেছে, হ্যাঁ, যে মানে লেভেলে সম্পর্ক করতে হয়, আত্মীয়তা কখনো আপস অ্যান্ড ডাউনে করতে নেই। তো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমাদের হয়তো বাড়ি ছোট, প্রবাহদের হয়তো ঐশ্বরিকী বাড়ি বলে বাড়ি বড়, কিন্তু প্রবাহর থেকে আমার বোনের রোজগার অনেক বেশি, এবং তার জন্য কিন্তু আমার বোন পিছিয়ে যায় না, আমার বোন ওর জন্য করে। এবং সব থেকে বড় কথা হলো, যখন বেড়াতে যায় প্রবাহর প্রথম কথা থাকে, তুমি 50-50 দেবে তো? কোন হাজব্যান্ড তার বউকে বেড়াতে নিয়ে যেতে গেলে বলে 50-50 দেবে? এবং আমার বোন 50-50 কেন, পুরোটাই দিয়ে দেয়, পারলেও পুরোটাই দেয়। এবং এই যে ওদের যে অ্যানিভার্সারি গেল, অ্যানিভার্সারির আগেও প্রবলেম চলছিল, প্রবলেম সলভ করে আমার বোন অ্যানিভার্সারিতে ঘুরতে গেল। তো সেটাও কিন্তু আমার বোন প্রমোশনের জন্য গেছিল, হ্যাঁ, ওই হোটেলে, নইলে ওদের অ্যানিভার্সারিতেও ঘুরতে যাওয়া হতো না। তো আমি অনেক কিছু আশা করছি, আর ওদের সব থেকে বড় কথা যে, আর তারপর আরেকটা জিনিস হচ্ছে, সায়ককে কেন টেনে নিয়ে আসা হচ্ছে এখানে। আমি বেশ কিছু পোস্ট দেখছি মোবাইলে যে সায়ককেও মেসেজ করেছে। আরে প্রবাহকে এমার্জেন্সি, কোনোদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে, টায়ার পাঞ্চার হলে মাঝরাতে প্রবাহকে ফোন করলে প্রবাহ বলে, বেবি আমি তো বাড়িতে ঘুমাচ্ছি, তুমি দেখে নাও কি করবে, তুমি বুঝে নাও কি করবে। ইভেন ওর যখন লাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রবাহ কাজ আছে বলে চলে গেছে হসপিটালে, মানে পর্যন্ত থাকেনি। তো সেইখানে সেই মানুষটা থেকে কি এক্সপেক্ট করবে? আর ও ভেবেছিল মেসেজটা এরকমই করবে যে ভালোবাসে, সেই কারণে সায়ককে মেসেজটা করেছিল। এবং সায়ক বুদ্ধি করে যদি ড্রাইভারকে, আত্মসহায়ককে সাপোর্ট না করত, মানে কন্ট্যাক্ট না করতো, তাহলে হয়তো এটা হতো না। তো যাই হোক, এইগুলো তো বলার কিছু নেই। আর ওদের কোয়ালিটির কথা বলছেন, কালকে হয়তো অনেকে শুনেছেন, এটা নিয়েও অনেক কিছু উঠেছে। আমার বোনকে ওর মা একটা হার দিয়েছিল আশীর্বাদ করে, সেই হারটা পর্যন্ত ওর মা নিয়ে নিয়েছে। এবং পরে যখন আমার বোন চায়, বলেছে ওটা বন্ধক দিয়ে ব্যবসার জন্য লোন নেওয়া হয়েছে। আপনারা বলছেন আমার বোন টাকার জন্য গেছে, সেম লেভেল ছাড়া বিয়ে দিতে নেই, সেম পয়সা না থাকলে বিয়ে দিতে নেই। ওর বাবা আমার বোনকে বলেছে 45 লাখ টাকা লোন করে দাও। এগুলো সব ভেতরের কথা, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। টাকা চেয়েছে, আমার বোন দেয়নি, দিতে পারেনি, কারণ ওর লোন চলছে অলরেডি, গাড়ির জন্য লোন চলছে, গাড়িগুলো ওর। এত কিসের দম্ভ মানুষের, আমরা তো করেও বলি না, আমার বোনও তো করে বলে না, তাহলে এত কিসের দম্ভ ভাই? আমরা তো প্রত্যেকে মানুষ। প্লিজ আবার রিকোয়েস্ট করছি, এরকম কোনো কমেন্ট করবেন না, এরকম কোনো পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে যে আমার বোনটা দেখে তার আবার এফেক্ট হয়, তাকে আমরা হারাই। আমি বলতে বাধ্য হচ্ছি, ডাক্তার বারবার করে বলেছে, ওকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে করে দিয়েছি, ফোন আমি নিয়ে নিয়েছি, ওকে আমি আর ফোন দেব না। এবং আমি লাস্ট তাই জন্য আজকে এই লাইফটা উইথ হার পারমিশন আমি করলাম। সব কিছু জানানোটা খুব দরকার, যারা খুব ক্লোজ সবাই জানে। রেজিস্ট্রিটা আপনারা যদি রেজিস্ট্রি সার্টিফিকেট বের করতে পারেন, হ্যাটস অফ টু ইউ। সব কিছু জানুন, আর প্ররোচনা দেবেন না আত্মহত্যা। এমনিও ভীষণভাবে প্রচুর ট্রাই করে ফেলেছে, প্রচুর ট্রাই করছে। ডাক্তার আমাকে চোখে চোখে রাখতে বলেছে, ডাক্তার বলেছে ওর 1 মিটারের মধ্যে থাকবি সব সময়, ওকে 1 মিটার দূরে ছাবি না, ছায়ার মধ্যে, ছায়া ছাড়া যাবে না ওর। ও ওয়াশরুমে গেলে আমি দাঁড়িয়ে থাকি দরজা খুলে, ভয়তে আমার বোনটা কিছু করে না বসে। প্লিজ ভালোবাসুন ওকে, সাপোর্ট করুন ওকে,
আবার উঠে আসতে দিন, মঞ্চে গাইতে দিন। ওর হাতে মাইকটাই মানায়, কোনো রকম অস্ত্র নয়। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ।